Subscribe now. Click the bell icon. Do like, comment, and share. হ্যালো ভিউয়ার্স, আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি ল্যান্ড চ্যানেলে। আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প, উপন্যাস, সত্য ঘটনা, ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি। সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। শুরু হচ্ছে। চিন্তা ভাবনা করে বুঝে শুনেই সুটকেস গুছিয়েছিল সোফি। হালকা পাতলা পোশাক নিয়ে এসেছিল সে বেছে বেছে, যেগুলো পরে দৌড়তে সুবিধে হয়। তবু এই মুহূর্তে বেশ সমস্যা হচ্ছে ওর। বনের কিনারা পর্যন্ত পৌঁছেই হাঁপিয়ে উঠল সে। ঠান্ডা বৃষ্টির ফোঁটা ঝরছিল ওর চোখে, মুখে, চুলে। বেশ কয়েকবার গ্যারেট কাকার নাম ধরে ডেকে ফেলেছে সোফি, কিন্তু কোনো উত্তর আসেনি। যেভাবেই হোক এলিসের পেছনে যেতে হবে ওকে, ফিরিয়ে আনতে হবে মেয়েটাকে। দৌড়ানোর গতি কিছুটা কমিয়ে জঙ্গলে ঢুকে পড়ল সোফি। গাছের শেকড় বাকড় আর ওটানো পাথর ছড়িয়ে আছে রাস্তায়। তাড়াহুড়ো করলে পড়ে গিয়ে গোড়ালি ভেঙে যেতে পারে। খুব দ্রুত এগিয়ে চলছিল এলিস। ওর উদ্দেশ্য কি সেটা জানে না সোফি, তবে ওর আশা পথেই ওকে ধরে ফেলবে সে। ওর হিসেবে রয়েছে বাড়ি থেকে ওর বাবা বেরিয়ে যাওয়ার কয়েক মিনিট পরে বের হয়েছে এলিস। ভেবেছিল যে কেউ ওর পিছু নেবে, ভেবেছিল ভীতু সোফি সাহস করবে না ওকে অনুসরণ করতে। গাছের একটা নিচু ডাল সরিয়ে দিয়ে যেতে যেতে সোফি ভাবল, একটু বেশি ভয় পেলেই আমি জ্ঞানী হতে পারতাম। যতই গভীরে ঢুকছিল সোফি, জঙ্গলের কোলাহল ততই বেড়ে যাচ্ছিল চারপাশে। পাখির কুজন, পাতার শব্দ, জন্তু জানোয়ারের ডাক ভেসে আসছিল চারপাশ থেকে। বাতাস ক্রমেই আর্দ্র আর ভারী হয়ে উঠেছে। শ্বাস নিতেও কেমন যেন কষ্ট হচ্ছিল। দমটা বন্ধ হয়ে আসছিল সোফি, তবু কষ্ট করে এগিয়ে গেল সে। পথ এত দুর্গম হয়ে উঠেছে যে খুব সাবধানে দেখে দেখে পা ফেলতে হচ্ছে ওকে। অনেকটা দূর এসে পড়ার পর হঠাৎ ভয় জেগে উঠল সোফির অন্তরে। একবার ভাবল পথ হারিয়ে ফেলছে না তো। ঠিক তখনই সামনে খোলা একটা জায়গা দেখতে পেল সে। দেখল তার সামনেই সেই খাদটা। গভীর উদ্বেগ আর ভয় গ্রাস করে নিল সোফিকে। খাদের কিনারা এসে দাঁড়িয়েছে সে। ঘেমে উঠেছে ওর হাতের তালু। সাঁকোর বহু নিচে নদীতে জল বেড়ে গেছে। সাদা ফেনা তুলে কলকল শব্দ করে স্রোত বয়ে চলেছে দেখতে পেল সোফি। 3 পা পিছিয়ে গেল সে। লম্বা করে একটা শ্বাস টানল। অক্সিজেনের ঘাটতি পূরণ করার চেষ্টা। এলিস হয়তো এতক্ষণে ওপারে চলে গেছে। আশেপাশে কোথাও এলিসের চিহ্ন মাত্র দেখতে পেল না সোফি, কিন্তু ওর ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এলিস ওই সাঁকো পেরিয়ে ওপারে চলে গিয়েছে। অন্যদিকে কোনো পথ নেই। ও ফিরে যেতে শুরু করলেও পথে সোফির সাথে নিশ্চয়ই দেখা হতো। আর যদি জঙ্গলে ঢুকে পড়ে থাকে, তাহলে ওকে ফিরে পাওয়া খুবই মুশকিল একটা ব্যাপার হবে। বাতাসে দুলছে সাঁকোর দড়ি। সাহস ফুরিয়ে গেছে সোফির। প্রথমবার এই বিপজ্জনক সেতু পার হওয়ার সময় জোসেফের দেওয়া সাহস ওকে প্রেরণা জাগিয়েছিল কিছুটা। এগিয়ে গিয়ে প্রথম পা রাখলো সোফি কাঠের খণ্ডে। শব্দ করে উঠল সেটা। বৃষ্টিতে ভিজে পিচ্ছিল হয়ে আছে ওটা। 2 হাতে 2 পাশের দড়ি আঁকড়ে ধরল সোফি। দ্বিতীয় পা ফেলার আগে দাঁড়িয়ে থাকলো বেশ কিছুক্ষণ। দুলে উঠল সাঁকোটা। দড়িতে টান পড়েছে। গলা বেয়ে চিৎকার উঠে আসছে সোফির। জোর করে সাঁকোর ওপারে তাকিয়ে থাকলো সে। চেষ্টা করলো নিচে স্রোতস্বিনী নদীটার দিকে না তাকানোর। একটু একটু করে এগিয়ে চলল সোফি। ভয় হলো একবার থেমে গেলে
আর সামনে এগোতে পারবে না সে। সাঁকোর মাঝখানে পৌঁছে গেছে সোফি। তপ্ত অশ্রু গড়িয়ে পড়ছে ওর গাল বেয়ে। আরো এক পা এগিয়ে গেল সে। হঠাৎ এই সময় মর্মর শব্দ উঠল একটা। কাঠের খণ্ডটা যেন ভেঙে যাচ্ছে। চিৎকার করে উঠল সোফি। দুই হাতে সাঁকোর দড়ি দুটো শক্ত করে আঁকড়ে ধরে চোখ বন্ধ করে ফেললো সে ভয়ে। ওর একবার মনে হলো বুঝি নিচে পড়ে যাচ্ছে। তারপর যখন চোখ খুলল, দেখলো তখনও ব্রিজের ওপরেই দাঁড়িয়ে সে। আরো অনেক সময় চুপ করে দাঁড়িয়ে থাকলো সোফি। অপেক্ষা করলো কখন সাঁকোর দুলুনি থামে। তারপর সাবধানে পা বাড়ালো সামনের দিকে। বুটগুলো যথেষ্ট সাপোর্ট দিচ্ছিল ওকে। ওটা যথেষ্ট শক্তপোক্ত। ভেঙে যাওয়া কাঠে পা কেটে যাওয়ার ভয় ছিল না। তবু সোফির মনে হলো পায়ে ব্যথা হতে পারে। পা বাড়াতে দিতেই সাঁকোটা কাঁপতে শুরু করলো এবার। ভয় পেল সোফি। শুধু সাবধান হলেই তো ভেঙে যাওয়া থেকে সেতুটাকে বাঁচাতে পারবে না। আতঙ্কে অবশ হয়ে যেতে চাইছে ওর হাত পা। তারপরেও একটু একটু করে সাঁকোর শেষের দিকে পৌঁছে গেল সোফি। আর মাত্র 10 পা, 5 পা। শেষ পর্যন্ত শক্ত মাটিতে পা ফেলল। 1 মিনিট ঠায় দাঁড়িয়ে থাকলো সোফি। শ্বাস প্রশ্বাস আর কাঁপুনি নিয়ন্ত্রণে এলো ধীরে ধীরে। ওর আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে ইচ্ছে হচ্ছিল। তারপর ওর মনে হলো প্রতি সেকেন্ডে এলিসকে ধরতে না পারার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। সোফি ক্লান্ত ছিল ঠিকই, তবে চওড়া রাস্তা আর সোজা হাওয়াতে ও খুব শিগগির দ্রুত পায়ে হাঁটতে শুরু করে দিল। এবার দৌড়তে শুরু করেছিল সোফি। পথের দুপাশে উৎসুক হয়ে তাকাচ্ছিল যদি এলিসকে কোথাও দেখা যায়। গাছের ফাঁকে ওর পোশাকটা দেখা যায় কিনা সেই আশায়। কিন্তু কোথাও মেয়েটার কোনো চিহ্নই দেখতে পেল না সে। গাছপালা শেষ হয়ে খোলা মাঠে এসে পড়ল সোফি। ওর সামনে ঢালু হয়ে নেমে গেছে জায়গাটা। মৃত শহরটার কেন্দ্র পর্যন্ত চলে গেছে রাস্তাটা। কুয়াশায় ঢাকা পড়েছে পুরো জনপদ। আরো সামনে কিছুটা খামার বাড়ি, পরিত্যক্ত ফসলের ক্ষেত। তারপর 1 কিলোমিটার রাস্তার পরে আবার জঙ্গল শুরু হয়েছে। ওখানে থমকে দাঁড়িয়ে পড়ল সোফি। সবচেয়ে উঁচুতে দাঁড়িয়ে দেখে নিচ্ছে নিচের শহরটাকে। ভালো করে লক্ষ্য করে দেখতে লাগলো কোনো নড়াচড়া বা রঙিন জিনিস চোখে পড়ে কিনা, দোকান বা বাড়িগুলোর কোথাও। ঝিরঝিরে বৃষ্টি এবার বড় বড় ফোঁটায় পড়তে শুরু করেছে। শহরটার ঠিক মাঝখানে কিছু একটা যেন একবার নড়তে দেখলো সোফি। তারপর আর কোনো নড়াচড়া দেখতে পেল না। হয়তো কোনো পাখি উড়ছিল বা কোনো দোকানের সাইনবোর্ড বাতাসে উড়ছে ওইভাবে। আর না হলে ওটা হয়তো এলিস। সোজা সেদিকে এবার রওনা হলো সোফি। জায়গাটার দিকে চোখ রেখে দ্রুত হাঁটছিল সে। শহরটা বড় নয় খুব একটা। মাঝখান দিয়ে চলে যাওয়া রাস্তাটা যেন শহরটার মেরুদণ্ড। আর যে ছোট ছোট রাস্তা দুপাশ থেকে চলে গেছে সেগুলো পাঁজরের হাড়ের মতো দেখতে লাগছে। দোকানপাট, মদের দোকান আর বড় একটা মিটিং হল নিয়ে তৈরি শহরের মাঝখানের জায়গাটুকু। ছোট রাস্তার পাশের বাড়ি আর ছোট ছোট দোকানের পাশ দিয়ে যেতে যেতে জানলাগুলোর ভেতর দিয়ে তাকাচ্ছিল সোফি। ও ভাবতে খুব কষ্ট হচ্ছিল যে এত আসবাবপত্র ফেলে রেখে চলে গেছে সবাই। টেবিল, বেঞ্চ, ক্যাবিনেট, চেয়ার, এমনকি একটা পিয়ানো দেখতে পেল সে একটা ঘরে। হয়তো এই মানুষগুলো ভেবেছিল আবার ফিরে আসবে এই শহরে। কিন্তু সবই এখন ধুলো আর মাকড়সার জালে আবৃত হয়ে পড়ে আছে। কেঁপে উঠল সোফি। ওর গায়ে বৃষ্টির জল পড়তে শুরু করেছে। ঠান্ডায় জমে যাচ্ছে সে। কুয়াশার দঙ্গল ঘিরে আছে ওকে। সমস্ত শহরটা জুড়ে কেমন অস্বাভাবিক রকম একটা থমথমে পরিবেশ। একটা শব্দে হঠাৎ আশপাশের নিস্তব্ধতা ভেঙে গেল। থমকে দাঁড়িয়ে পড়ল সোফি।
পকেটে হাত দিয়ে পিস্তলটা মুঠো করে ধরল সে। সামনে এগোতে শুরু করলো। শব্দটা থেমে গেছে, কিন্তু প্রতিধ্বনির মতো হচ্ছে এখনো। সফি বুঝতে পারল নিজের তৈরি করার শব্দ ওটা, আর কিছুই না। দীর্ঘশ্বাস ছাড়ল সফি। একতলা কুয়াশা সরে গেছে ওর সামনে থেকে। একটু দূরে একটা বড় অবয়ব দেখতে পাচ্ছে। তুলছে সেই অবয়ব। সফির মনে হলো ছুটে যায় ওই দিকে। এত জোরে দাঁতে দাঁত চেপে ধরল যে দাঁতগুলো ব্যথা করে উঠল। এক পা এক পা করে সামনে এগিয়ে গেল সে। একদম কাছাকাছি চলে গেল মূর্তিটা। এলিস! শ্বাস নিয়ে এগিয়ে গেল ওর কাছে সফি। একটা সরাইখানার দরজায় বসে আছে এলিস। হাত দুটো বুকের কাছে জড়ো করে কাঁদছে। চোখের পাতা দুটো লাল হয়ে ফুলে আছে। ঠান্ডায় নাকের ডগা লাল হয়ে আছে। ভেজা চুল লেপ্টে আছে মুখের ওপর। খুবই অসহায় লাগছে ছোট্ট মেয়েটাকে। ওর কাছে এগিয়ে যেতেই সফির দিকে মাথা তুলে তাকালো সে। দু চোখে অশ্রু। বলল, সফি, কি হয়েছে? আমি এ কোথায় এসে পড়লাম? এলিসের পাশে বসে ওর কাঁধে হাত রাখলো সফি। একটু গরম করে তুলতে চাইল ওকে। বৃষ্টি থেকে আড়াল করে রাখলো। জিজ্ঞেস করলো, কেনসিংটন যাওয়ার সময় পথে এই শহরটা পড়ে, মনে পড়ছে তোমার? মাথা নাড়ল এলিস। চুল থেকে জল ঝরানোর চেষ্টা করল। বলল, কই, কিছু মনে নেই আমার। 2-3 দিন ধরে আমরা কেনসিংটনে আছি, এটুকুই জানি। কবে পৌঁছেছি সেটা মনে পড়ে না। ও, শুষ্ক ঠোঁটটা জিভ দিয়ে চেটে নিল সফি। তারপর নরম সুরে কথা বললে বলল, তুমি অনেক দিন ধরেই এখানে আছো এলিস। প্রায় 15 দিন আগে তুমি আর তোমার বাবা এখানে এসেছো। 3 দিন আগে আমি আর জোসেফ এসেছি। এলিস বেশ নির্বিকার ভাবেই কথাটা মেনে নিল। আশাতীত রকম নির্বিকার দেখাচ্ছে ওকে। মাথা তুলল সে, চোখ মুছল। তারপর আস্তে আস্তে বলল, ও তাই? গ্রিমলক যখন ওর শরীরে ভর করে, হয়তো সেই সময় আশপাশে ঘটে যাওয়া কোনো কিছু মনে থাকে না এলিসের। হয়তো একরকম ভালোই হয় ওর জন্য। তবে ব্যাপারটা খুবই ভয়ঙ্কর। এলিসের পাশে বসে বসে এইসবই ভাবছিল সফি। কেন এই পরিত্যক্ত শহরটাতে এসেছিলে মনে করতে পারো? জিজ্ঞেস করলো সফি। যদিও সে জানে ওদের খুব দ্রুত কেনসিংটনে ফিরে যাওয়া প্রয়োজন, তবে ওর মনে হলো গ্রিমলক ঠিক কি উদ্দেশ্যে এলিসকে এই পরিত্যক্ত শহরে নিয়ে এসেছে, আর এখানে এসে ওকে ছেড়েই বা কেন দিয়েছে, সেটা জানাটা খুব গুরুত্বপূর্ণ। তাই জিজ্ঞেস করলো, কোথায় বসে হুঁশ ফিরেছিল তোমার, মনে পড়ছে? এলিস বলল, এখানে বসে। ভেজা কুঁচকানো এক টুকরো কাগজ এগিয়ে দিল সফির দিকে। বলল, আমার হাতে ছিল এটা। কোথায় ছিলাম সেটা মনে করতে পারছি না। কিভাবে ফিরবো তাও জানি না। কিন্তু বুঝতে পারছি খুব রেগে আছে গ্রিমলক। কিছু একটা ঝামেলা হয়েছে হয়তো। কাগজটা হাতে নিয়ে ভাঁজ খুলল সফি। অনেক পুরনো একটা কাগজ। বৃষ্টির জলে ভিজে লেখাটা ধেবড়ে গেছে, তবে পেঁচানো হাতের লেখাটা দেখে চিনতে পারল সফি। লেখা আছে, মিস বিশপ, আরো একবার আপনার সাথে দেখা করতে অস্বীকার করছি আমি। ইডির লেখা চিঠিটা, যেটাতে সেশন ব্লুমের বীজ কোথায় লুকিয়ে রাখা হয়েছে সেটার বর্ণনা আছে। এলিস না গ্রিমলক নিশ্চয়ই লেখাটা হাতে পেয়েছে, আর সেই বীজ খুঁজতে চলে এসেছে এখানে। সফি চিঠিতে সাংকেতিক ভাষায় লেখা জায়গাটার বর্ণনা আবার পড়ল। 3টে বীজের একটা প্যাকেট গোপন কুঠরিতে
অদ্ভুত একটা গরুর পায়ের নিচে রেখে এসেছি। মাথা তুলে তাকালো সোফি। একটা দোকানের নিচে বসে আছে ওরা। কাঠের সাইনবোর্ডটা মাথার ওপর ঝুলছে। চিহ্নওয়ালা ঘোড়া। লেখাটা কোনো রকমে পড়তে পারল সে। একটা প্রাণীর ছবি আঁকা ওতে। মনে হচ্ছে ওটা একটা ঘোড়া, কিন্তু প্রচুর ভুল আঁকিবুকির কারণে গরুর মতো দেখাচ্ছে জিনিসটাকে। উত্তেজিত হয়ে পড়ল এবার সোফি। এবার পায়ের নিচে তাকালো সে। যে সিঁড়িতে বসেছিল ওরা, সেটার পাথরগুলো হয়তো একসময় শৃঙ্খলা মাফিক সাজানো ছিল, কিন্তু এখন পুরো এলোমেলো হয়ে আছে। দ্বিতীয় ধাপের কোণের দিকে একটা সুড়ঙ্গের মুখ উন্মুক্ত হয়ে আছে দেখা গেল। একটা গোপন কুঠরি। এরকমই লেখা ছিল সেই সাংকেতিক লেখাটায়। হাত ঢুকিয়ে দিল সোফি ভেতরে। শুধু মাটির তাল ঠেকল ওর হাতে। কোনো প্যাকেট পেল না সে। উঠে বসল সোফি। একটু নিরাশ হলেও অবাক হয়নি সে। খানিক আগেই এলিস বলেছে যে কোনো একটা কারণে ক্ষেপে আছে গ্রিমলক। ও বীজগুলো খুঁজতে এসেছিল, কিন্তু সেগুলো আগেই হারিয়ে গেছে। আর হয়তো সে কারণেই ক্ষেপে আছে গ্রিমলক পিশাচটা। সোফির কাণ্ড কারখানা অবাক হয়ে দেখছিল এলিস। কিছুক্ষণ পর পর এখনো কান্নার হেঁচকি উঠছিল ওর। তবে শান্ত গলায় সে বলল, তুমি কি কিছু খুঁজছো? সেজন্যই কি এখনো এখানে বসে আছি আমরা? সোফি বলল, হ্যাঁ। তারপর ওর পাশে বসে সাবধানে মুখের উপর এসে পড়া চুলগুলো সরাচ্ছিল সে। বলল, একটা জায়গা লিস্ট থেকে বাদ গেল, তবে আরো অনেক জায়গা খুঁজতে হবে, অনেক। কেনসিংটনের ছবি ভেসে উঠল সোফির মনে। শত শত ঘর আছে এরকম সুড়ঙ্গওয়ালা, আর বীজগুলো সেখানে যে থাকবেই তারও কোনো নিশ্চয়তা নেই। আবার হতাশা মাথা চাড়া দিয়ে উঠতে লাগলো সোফির মনে। কিন্তু এলিসের মুখের দিকে চেয়ে একটুখানি হাসল সোফি। আশ্বস্ত করতে চাইল ওকে। বলল, তোমার বাবা অত্যন্ত জেদি মানুষ। কোনো সমাধান খুঁজে না পেয়ে হাল ছাড়বেন না উনি। এলিসের কালো চোখ দুটো নিজের কাদামাখা বুটের উপর নিবদ্ধ। এখনো ওকে খুব বিষণ্ণ আর ক্লান্ত লাগছে। তবে ঠোঁটের কোণে এখনো একটা হাসির রেখা। বলল, ভালো হয়েছে আমরা এখানে খুঁজতে চলে এসেছি। আমি ভাবছিলাম আমি হয়তো। সোফি বলল, বলো কি বলছিলে? এলিস বলল, আমার মনে হয় আমাকে এখানেও নিয়ে এসেছিল যাতে আমি কারো ক্ষতি না করতে পারি। আমি জানি ও আমাকে ব্যবহার করছে। আমার মাঝে মাঝে দুশ্চিন্তা হয় কখন কাকে আক্রমণ করে বসি, কাকে মেরে ফেলি। এজন্য ও এখানে আমাকে সরিয়ে নিয়ে এসেছে হয়তো। কি ভয়ঙ্কর ভাবনা আর সতর্ক সংকেত বটে এই কথাগুলো। সোফি অনুভব করল কি ভীষণ রকম অরক্ষিত হয়ে পড়ে আছে ওই মুহূর্তে। এলিসের পাশে একা বসে আছে সেই জনমানব শূন্য মৃত নগরীতে, যেখানে কিনা যে কোনো মুহূর্তে এলিসের ওপর ভর করে বসতে পারে গ্রিমলক। সাত তাড়াতাড়ি ভাবনাটা মাথা থেকে ঝেড়ে ফেলল সোফি। উঠে দাঁড়িয়ে বলল, চলো আমরা বাড়ি চলে যাই। ঠান্ডা লাগছে আমার, তোমারও অবশ্যই। তোমার বাবা বাড়ি ফিরে এসে যদি দেখেন আমরা ওখানে নেই, তাহলে। কিছুটা সামনে থেকে একটা শব্দ আসতেই থেমে পড়ল সোফি। ঘুরে তাকালো দুজনে। কুয়াশা ভেদ করে সামনেটা দেখতে চাইল ওরা। কুয়াশার তলার ভেতরে কতগুলো আকৃতি দেখতে পাচ্ছে সোফি। একটা সাইনবোর্ড, একটা দোকান, একটা ঘরের খোলা দরজা, আর সেই খোলা দরজাটাতে। শ্বাস নিতে নিতে হাত বাড়ালো সোফি এলিসের দিকে। ওর জামাটা মুঠো করে ধরে টেনে পেছন দিকে নিয়ে এলো ওকে। ওই দরজায় দাঁড়ানো লম্বা ছায়া মূর্তিটার কাছ থেকে পালাতে চাইছে ওরা দুজন। মূর্তিটা শূন্য অক্ষিকোটরের নির্নিমেষ দৃষ্টি থেকে
বহু দূরে চলে যেতে হবে ওদের এখনই, এই মুহূর্তে, বাঁচতে হলে। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দিয়ে নিজেদের মতামত দেবেন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।